আমরা প্রায়শই নিজেদের এই প্রশ্নটা করি, তাই না? হয়তো আয়নার সামনে দাঁড়িয়ে বা গভীর রাতে একা একা, আমি কি পারবো? আমি কি সত্যি বড় কিছু করতে পারবো? হ্যাঁ, ঠিক। জীবনের কোনো না কোনো সময়ে এই প্রশ্নটা মনে হয় সবার মনেই আসে। একটা সংশয়, একটা দ্বিধা। একদম। আর আজকের আলোচনাটা ঠিক এই জায়গাটা নিয়ে। আমাদের হাতে আছে ডেভিড শোয়ার্টসের ক্লাসিক বই দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ, বা বড় ভাবনার জাদুর কিছু অংশ। বাহ, দারুণ একটা বই। বহু বছর ধরে এটা মানুষকে অনুপ্রেরণা দিয়ে আসছে, কারণ এটা সরাসরি ওই মনের ভেতরের প্রশ্নগুলোর উত্তর খোঁজে। ঠিক। তো আমাদের আজকের উদ্দেশ্য হলো এই বইটার গভীরে একটু ঢোকা। মানে কিভাবে আমাদের চিন্তা, আমাদের ভেতরের বিশ্বাসগুলো আসলে আমাদের জীবন, আমাদের সম্ভাবনাকে গড়ে তোলে। আর শুধু সারসংক্ষেপ নয়, চেষ্টা করব এর থেকে এমন কিছু শেখার যা হয়তো আমাদের প্রতিদিনের জীবনে কাজে লাগতে পারে। একদম। তাহলে শুরু করা যাক একেবারে মূল আইডিয়াটা দিয়ে, মানে চিন্তার শক্তি। হ্যাঁ, চলুন। লেখক তো এটাকে বইয়ের একেবারে কেন্দ্রবিন্দুতে রেখেছেন। আচ্ছা, আসুন এটা একটু ভেঙে দেখি। বইয়ের মূল কথাটা কিন্তু বেশ সোজা সাপটা শোনাতে পারে, তাই না? যে আমাদের চিন্তাই আমাদের বাস্তবতাকে গড়ে তোলে। শুনতে সহজ লাগলেও এর ভেতরের ব্যাপারটা কিন্তু অনেক গভীর। ঠিক। লেখক বলছেন ছোট চিন্তা করলে নাকি ফলাফলও ছোট হবে, এটা প্রায় অনিবার্য। কিন্তু যদি স্বপ্নটা বড় হয়, ভাবনার গণ্ডিটা বাড়ে, তখন শুধু ফলাফল নয়, জীবনের মানটাই অন্যরকম হয়ে যেতে পারে। ঠিক। যেমন ধরুন গ্রামের সেই উদাহরণটা। হয়তো চারপাশে সুযোগ কম, মানুষজন হয়তো তেমন আশাবাদী নয়, কিন্তু কেউ যদি ভাবে না, আমি এখানেই আটকে থাকব না, আমি নতুন কিছু করব, তখন তার ওই চিন্তাটাই কিন্তু প্রথম ধাপ। এটা কি শুধু ইচ্ছাশক্তি, নাকি এর পেছনে আরও কিছু আছে? কি মনে হয়? এখানে মজার বিষয় হলো লেখক এটাকে শুধু ইচ্ছাশক্তি বা পজিটিভ থিঙ্কিং বলছেন না। উনি দেখাচ্ছেন এই বড় করে ভাবাটা আসলে আমাদের আত্মবিশ্বাস, আমাদের ভেতরে যে মোটিভেশন এবং কি সৃজনশীলতাকেও প্রভাবিত করে। আচ্ছা, আমার দৌড় এর চেয়ে বেশি সম্ভব না, তার চিন্তার জগৎটা ওই গণ্ডিতে বাঁধা। হ্যাঁ, এরকমটা তো দেখাই যায়। অনেকেই হয়তো এই জায়গায় নিজেদের রিলেট করতে পারবেন। ঠিক, কিন্তু লেখক বলছেন যেই মুহূর্তে সে তার চিন্তার ধরন বদলালো, মানে ভাবলো না, আমি শুধু ছোট কমিশন নেব না, আমি এই ব্যবসার সবকিছু শিখব, যোগাযোগ বাড়াবো, একদিন নিজের এজেন্সি দেব, ঠিক তখন থেকেই তার কাজের ধরন, তার শেখার ইচ্ছে, ঝুঁকি নেওয়ার মানসিকতা সবকিছু বদলাতে শুরু করলো। কিন্তু তার বাইরের পরিস্থিতি তো একই ছিল, তাই না? হ্যাঁ, খেয়াল করার মতো বিষয়। চাকরি একই, শহর একই, বদলেছিল তার ভেতরের ভাবনাটা। আর ওই পরিবর্তিত ভাবনাই তাকে হয়তো নতুন ক্লায়েন্টের কাছে যেতে বা সিনিয়রদের পরামর্শ নিতে বাধ্য করেছে, যা সে আগে ভাবতেও পারত না। তার মানে চিন্তার পরিবর্তনটাই আসল, সেটাই বাস্তব পরিবর্তন আনে। একদম। এটা শুধু আশা করা নয়, এটা একটা সক্রিয় মানসিক প্রক্রিয়া। দারুণ একটা পয়েন্ট। কিন্তু এই বড় করে ভাবার পথে সবচেয়ে বড় বাধা কোনটা? আমরা সবাই তো ভাবি বড় কিছু করব, কিন্তু কোথাও যেন আটকে যাই। উৎস বলছে এর নাম এক্সকিউজাইটিস, অজুহাতের রোগ। অজুহাতের রোগ, বাহ, শব্দটা বেশ, যেন এটা সত্যিই একটা অসুখ। ঠিক তাই। আর অজুহাতগুলো খুব পরিচিত। আমার সময় নেই, বয়স বেশি বা কম, ভালো পরিবার থেকে আসেনি, স্বাস্থ্য সঙ্গ দেয় না, ভাগ্য খারাপ, পড়াশোনায় ভালো ছিলাম না, তালিকাটা চলতেই থাকে। একদম। আর এখানে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ, লেখক বলছেন এই অজুহাতগুলো কিন্তু শুধু কথার কথা নয়। মানে হলো আমরা যত বেশি এগুলো নিজেদের বলি বা ভাবি, ততই এগুলো আমাদের মনে গেঁথে যায়, একসময় বিশ্বাসে পরিণত হয়। ও আচ্ছা। আর তখন এগুলোই আমাদের ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়। যদিও আসলে এগুলো কারণ নয়, ফলাফল কিসের? ছোট করে ভাবার, ঝুঁকি নিতে ভয় পাওয়ার। তার মানে অজুহাতগুলো আসলে নিজেদের বাঁচানোর একটা উপায়, একটা কমফর্ট জোন। ঠিক ধরেছেন। অজুহাত দেওয়াটা এক ধরনের মানসিক আরাম দেয়। আমার দোষ নয়, পরিস্থিতির দোষ, এই ভেবে হয়তো চেষ্টা করা ছেড়ে দিই। কিন্তু লেখক জোর দিচ্ছেন প্রায় প্রত্যেক সফল ব্যক্তির জীবনে অজুহাত দেওয়ার মতো যথেষ্ট কারণ ছিল। হয়তো দারিদ্র্য বা শারীরিক সমস্যা বা শিক্ষার অভাব। ঠিক।
কিন্তু তারা ওই কারণগুলোকে অজুহাত বানাননি, তারা সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে দেখেছেন। ভেবেছেন এই বাধা সত্ত্বেও আমি কিভাবে এগোতে পারি। এইখানেই তাহলে পার্থক্যটা, অজুহাত খোঁজা বনাম পথ খোঁজা। একদম। অজুহাত হল ভবিষ্যতের সম্ভাবনাকে বন্ধক রেখে বর্তমানের আরাম কেনা, একটা ফাঁদ। কিন্তু এই ফাঁদ থেকে বেরোনো কি সহজ? মানে শুধু আমি আর অজুহাত দেব না বললেই কি কাজ হয়? খুব জরুরি প্রশ্ন। লেখক বলছেন প্রথম ধাপ হল অজুহাতগুলোকে চেনা, স্বীকার করা যে এগুলো আসলেই অজুহাত, বাস্তব সীমাবদ্ধতা নয় বেশিরভাগ ক্ষেত্রেই। আচ্ছা। এরপর দরকার আত্মবিশ্বাস তৈরি করা, যা অজুহাতের ঠিক উল্টো শক্তি। আর এখানেই আসছে আমাদের পরের বিষয়, আত্মবিশ্বাস কিভাবে গড়া যায়। হ্যাঁ, আত্মবিশ্বাস। উৎস বলছে ভেতরের চিন্তা আর বাইরের আচরণের মধ্যে নাকি একটা গভীর যোগসূত্র আছে। এটা আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। বলুন। যেমন ওই মিটিংয়ের উদাহরণটা, একজন হয়তো মাথা নিচু করে কাঁধ ঝুঁকিয়ে বসে আছে কোনায়, তার হয়তো ভালো আইডিয়া আছে, কিন্তু তার শরীরী ভাষাই বলছে আমি গুরুত্বপূর্ণ নই। ঠিক। অন্যদিকে আরেকজন সোজা হয়ে বসে আছে, চোখে চোখ রেখে কথা বলছে, তার বলার ধরনে একটা জোর আছে। লেখক বলছেন এই বাইরের আচরণগুলো নাকি উল্টো ভেতরের বিশ্বাসকেও শক্তিশালী করতে পারে। এটা কি সত্যিই হয়? মানে শুধু সোজা হয়ে বসলেই আত্মবিশ্বাস বাড়ে? বিষয়টা শুনতে যতটা সরল মনে হচ্ছে, এর পেছনে কিন্তু মনস্তত্ত্ব আছে। এটাকে বলে এমবডিড কগনিশন, মানে আমাদের শরীরী ভঙ্গি আমাদের মানসিক অবস্থাকে প্রভাবিত করে। ও আচ্ছা। লেখক এটাকে একটা ফিডব্যাক লুপ বা প্রতিক্রিয়া চক্র বলছেন। যখন আমরা সচেতনভাবে আত্মবিশ্বাসের মতো আচরণ করি, সোজা হয়ে হাঁটা, স্পষ্টভাবে কথা বলা, চোখে চোখ রাখা, তখন আমাদের শরীর থেকে মস্তিষ্কে একটা সিগন্যাল যায়। মস্তিষ্ক তখন ধরে নেয় হ্যাঁ, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আমরা সক্ষম। আর এই সিগন্যালটাই আস্তে আস্তে সত্যিকারের আত্মবিশ্বাস তৈরি করতে সাহায্য করে। তার মানে আত্মবিশ্বাস আসার জন্য অপেক্ষা না করে আত্মবিশ্বাসের মতো আচরণ করাটাই আত্মবিশ্বাস তৈরির একটা উপায়। এটা একটু মেকানিক্যাল লাগছে না? অভিনয় শব্দটা হয়তো ঠিক নয়, বরং সচেতন আচরণ বলা ভালো। এটা মেকানিক্যাল শোনালেও এর প্রভাব কিন্তু বাস্তব, কারণ এটা শুধু আমাদের নিজেদের অনুভূতিকেই প্রভাবিত করে না, অন্যদেরও প্রভাবিত করে। ঠিক, অন্যরা আমাদের কিভাবে দেখছে সেটার উপরেও বিরাট প্রভাব ফেলে। যখন কেউ আত্মবিশ্বাসের সাথে কথা বলে, তখন স্বাভাবিকভাবেই অন্যরা তাকে বেশি যোগ্য, বেশি নির্ভরযোগ্য মনে করে। আচ্ছা, হ্যাঁ, তা তো বটেই। আর অন্যদের কাছ থেকে পাওয়া এই ইতিবাচক সাড়াটা আবার আমাদের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয়। এটা একটা চক্র। তাই লেখক বলছেন শুরুটা আচরণ দিয়ে করুন, অনুভূতি পরে আসবে। আচ্ছা, আত্মবিশ্বাস যখন একটু একটু করে বাড়ে, তখন হয়তো বড় লক্ষ্য স্থির করার সাহস আসে। এখানে ব্যাপারটা সত্যিই ইন্টারেস্টিং হয়ে উঠছে। উৎস বলছে সবসময় উঁচুতে লক্ষ্য রাখতে, কিন্তু কেন? ছোট, সহজে পাওয়া যায় এমন লক্ষ্য রাখা কি বেশি বাস্তবসম্মত নয়? তাতে ব্যর্থতার ঝুঁকিও কম থাকে। এটা একটা খুব কমন প্রশ্ন, তাই না? ছোট লক্ষ্য পূরণ করলে একটা সাময়িক আনন্দ হয়, ঠিক, কিন্তু লেখক বলছেন এই ছোট লক্ষ্যগুলো আমাদের ভেতরের আসল পোটেনশিয়াল বা সম্ভাবনাকে বের করে আনে না, আমাদের কমফর্ট জোনেই রেখে দেয়। একদম। অন্যদিকে যখন আমরা একটা বড় উচ্চাভিলাষী লক্ষ্য ঠিক করি, যা হয়তো আমাদের বর্তমান ক্ষমতার চেয়ে একটু বেশি, তখন আমরা নিজেদেরকে স্ট্রেচ করতে, মানে প্রসারিত করতে বাধ্য হই। নতুন কিছু শিখতে হয়, নতুন পথে চেষ্টা করতে হয়। কিন্তু যদি সেই বড় লক্ষ্যটা পূরণ না হয়, তখন তো হতাশাটা অনেক বড় হবে। হ্যাঁ, ব্যর্থতার সম্ভাবনা তো থাকেই, কিন্তু লেখক এখানে দুটো বিষয় বলছেন। প্রথমত, একটা বড় লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে যদি তার 70-80% অর্জন করা যায়, সেটাও হয়তো ছোট লক্ষ্যের 100% পাওয়ার চেয়ে অনেক বেশি মূল্যবান হতে পারে। ঠিক, জীবন বদলে দেওয়ার মতো হতে পারে। দ্বিতীয়ত, বড় লক্ষ্যের একটা অসাধারণ মোটিভেশনাল পাওয়ার বা অনুপ্রেরণার শক্তি আছে। এটা আমাদের প্রতিদিনের কাজকে একটা বড় উদ্দেশ্যের সাথে জুড়ে দেয়। ওই ছোট দোকানদারের উদাহরণটার মতো। ঠিক,
একজন হয়তো ভাবছে কোনো মতে দোকান চালিয়ে মাস পার করি, তার কাজ হবে রুটিন মাফিক। কিন্তু আরেকজন যদি ভাবে এই এক দোকান থেকে শুরু করে আগামী 5 বছরে শহরে আরও 2টো শাখা খুলব, তখন তার পুরো অ্যাপ্রোচটাই পাল্টে যাবে। একদম। তার প্রতিদিনের ভাবনা, গ্রাহকদের সাথে ব্যবহার, নতুন জিনিস শেখার আগ্রহ সব কিছুতেই একটা অন্য মাত্রা আসবে। সে হয়তো নতুন সাপ্লায়ার খুঁজবে, মার্কেটিং নিয়ে ভাববে, কর্মীদের ট্রেনিং দেবে, যা প্রথমজন হয়তো ভাববেই না। তার মানে যদি আমরা এটিকে বৃহত্তর চিত্রের সাথে যুক্ত করি, লক্ষ্যটাই আমাদের কাজের মান আর পথের দিশা ঠিক করে দেয়। হ্যাঁ, বড় লক্ষ্য আমাদের মনে একটা বড় ছবি তৈরি করে, আর সেই ছবিটাই আমাদের সিদ্ধান্ত আর পদক্ষেপগুলোকে প্রভাবিত করে। এটা আবার সেই গোড়ার কথায় ফিরে যায়, চিন্তার শক্তি। আমরা যা অর্জন করতে চাই বলে বিশ্বাস করি, আমাদের মন সেদিকেই পথ খোঁজে। তার মানে বড় লক্ষ্য সম্ভাবনার সীমানাকে নতুন করে চেনার সাহস দেয়। এটা শুধু স্বপ্ন দেখা নয়, একটা স্ট্র্যাটেজিক চয়েস। একেবারে। বুঝলাম। কিন্তু এই যে বড় চিন্তা করা, বড় লক্ষ্য নেওয়া, এই পুরো যাত্রাটা তো একা একা নয়। আমাদের চারপাশে মানুষজন থাকে, তাদের প্রভাবও তো পড়ে। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। উৎস বলছে ইতিবাচক সম্পর্ক তৈরি করা এবং বজায় রাখাও নাকি এই বড় ভাবনার একটা অংশ। এটা কিভাবে কাজ করে? লেখক এখানে বলছেন, বড় চিন্তা করা মানে শুধু নিজের উন্নতি নয়, এটা অন্যদের সাথে আমাদের সম্পর্কের ওপরেও প্রভাব ফেলে। আমরা যাদের সাথে মিশি, যাদের কথা শুনি, তাদের চিন্তা ভাবনা, তাদের আশা আকাঙ্ক্ষা সব কিছুই আমাদের অজান্তেই প্রভাবিত করে। তাই তিনি পরামর্শ দিচ্ছেন এমন মানুষদের কাছে থাকতে যারা আশাবাদী, যারা নিজেরাও বড় স্বপ্ন দেখে এবং অন্যদের উৎসাহিত করে। তার মানে নেতিবাচক বা হতাশাবাদী মানুষদের এড়িয়ে চলতে হবে? ঠিক এড়িয়ে চলা নয়, তবে তাদের কথায় প্রভাবিত না হওয়ার ব্যাপারে সচেতন থাকতে হবে। আর তার চেয়েও বড় কথা হলো, আমরা নিজেরা অন্যদের জন্য কেমন পরিবেশ তৈরি করছি। মানে আমরা অন্যদের উৎসাহিত করছি নাকি সমালোচনা করছি? ঠিক, আমরা কি অন্যদের সম্ভাবনায় বিশ্বাস করি, তাদের ছোট ছোট সাফল্যে বাহাবা দিই, নাকি কেবল ভুল ধরি, সমালোচনা করি বা তাদের স্বপ্নকে অবাস্তব বলে উড়িয়ে দিই? উৎসে একটা প্রশ্ন আছে, আমরা কি মানুষের সেরাটা বের করে আনতে সাহায্য করছি, নাকি তাদের আত্মবিশ্বাসটাকেই নষ্ট করে দিচ্ছি? এটা একটা মৌলিক প্রশ্ন আমাদের পারস্পরিক প্রভাব নিয়ে। হ্যাঁ, যখন আমরা অন্যদের মন থেকে উৎসাহিত করি, তাদের ভালো কাজের প্রশংসা করি, তখন শুধু তাদের উপকার হয় না, একটা পজিটিভ চক্র তৈরি হয়। সেই পজিটিভ ভাইবস আবার আমাদের কাছেই ফিরে আসে। ঠিক, একটা সাপোর্টিভ পরিবেশে সবার পক্ষে বড় চিন্তা করা সহজ হয়। একদম। সমালোচনা বা নেতিবাচকতা হয়তো সাময়িকভাবে কাউকে ঠিক পথে আনার চেষ্টা করে, কিন্তু লং রানে তা আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। তাই লেখক বলছেন, মানুষের প্রতি উদার হন, তাদের ভালো দিকগুলো দেখুন এবং বলুন। এটা শুধু নৈতিকভাবে ঠিক নয়, এটা সাফল্যের পথে এগোনোর জন্য জরুরি। দারুণ পয়েন্ট। কিন্তু এই এগিয়ে চলার পথে বাধা তো আসবেই। ভুল, ব্যর্থতা, হোঁচট খাওয়া, এগুলো তো জীবনের অংশ। বিশেষ করে যখন কেউ বড় লক্ষ্য নিয়ে এগোয়, তখন ব্যর্থতার সম্ভাবনাও তো বেশি থাকে। উৎসব এই পরিস্থিতিকে কিভাবে দেখতে বলছে? এখানেই আসছে মানসিক দৃঢ়তা বা রেজিলিয়েন্সের ব্যাপারটা। লেখক বলছেন, প্রায় সবাই ব্যর্থ হয়, পার্থক্যটা হয় সেই ব্যর্থতাকে আমরা কিভাবে দেখি এবং তার থেকে কি শিখি। আচ্ছা, যখন কোনো বাধা আসে বা আমরা ব্যর্থ হই, তখন প্রথম প্রতিক্রিয়া হতে পারে অজুহাত খোঁজা, আমার দোষ নয়, বা হাল ছেড়ে দেওয়া, আমার দ্বারা হবে না। কিন্তু বড় ভাবনার মানুষরা এটা অন্যভাবে দেখে। হ্যাঁ, তারা প্রশ্ন করে, এখানে কি ভুল হলো, কি শেখা গেল, পরের বার কিভাবে আরো ভালোভাবে করা যায়। অনেকটা সেই পরীক্ষায় ফেল করার উদাহরণের মতো, তাই না? একজন ভাববে আমার দ্বারা হবে না, আর একজন ভাববে প্রস্তুতিতে হয়তো ভুল ছিল, পরের বার অন্যভাবে চেষ্টা করতে হবে। ঠিক তাই। এই দ্বিতীয় অ্যাপ্রোচটাই হলো আমি পারবো মানসিকতা বা গ্রোথ মাইন্ডসেট। ব্যর্থতা বা বাধাকে তারা পথের শেষ হিসেবে দেখে না, বরং পথের একটা অংশ, একটা ফিডব্যাক বা শেখার সুযোগ হিসেবে দেখে। তার মানে পরিস্থিতি নিজে ভালো বা খারাপ নয়, আমাদের চিন্তাই তাকে ভালো বা খারাপ বানায়। একদম।
ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে আমরা চেষ্টা করেছিলাম এবং এখন নতুন কিছু শিখেছি। এই মানসিকতার পরিবর্তনটা দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য খুব জরুরি। এটা রাতারাতি হয় না, চর্চা করতে হয়। বাহ, তাহলে এই দীর্ঘ আলোচনার পর সবকিছুর মানে কি দাঁড়ালো? এই উৎস থেকে মূল শিক্ষাটা কি যা আমরা সাথে নিয়ে যেতে পারি? আমার মনে হচ্ছে সবচেয়ে বড় কথাটা হলো আমাদের চিন্তাই সম্ভবত আমাদের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী টুল বা হাতিয়ার। বড় করে ভাবা মানে শুধু দিনের বেলা স্বপ্ন দেখা নয়, এটা জীবনের মোড় ঘোরানোর একটা বাস্তবসম্মত প্রয়োগযোগ্য কৌশল। একদম ঠিক বলেছেন। যদি এক কথায় বলি, আমরা দেখলাম প্রথমত আমাদের চিন্তার মানই আমাদের জীবনের মান ঠিক করে। দ্বিতীয়ত, অজুহাত হলো সাফল্যে পথের সবচেয়ে বড় বাধা, যা নিজেদেরই তৈরি করা। আর যা থেকে বেরোতে হবে। তৃতীয়ত, আত্মবিশ্বাস তৈরি করা যায়, আর তার শুরুটা হতে পারে আত্মবিশ্বাসী আচরণ দিয়ে। চতুর্থত, ছোট লক্ষ্যের চেয়ে বড় লক্ষ্য আমাদের ভেতরের সেরাটা বের করে আনে, যদিও ঝুঁকি থাকে। হ্যাঁ। পঞ্চমত, আমরা কাদের সাথে মিশছি এবং আমরা নিজেরা অন্যদের কিভাবে প্রভাবিত করছি সেটা খুব গুরুত্বপূর্ণ। পজিটিভ সম্পর্ক জরুরি। আর ষষ্ঠত, ব্যর্থতাকে শেষ না ভেবে শেখার সুযোগ হিসেবে দেখাই এগিয়ে যাওয়ার পথ। অর্থাৎ সব মিলিয়ে আমাদের ভেতরের যে অপার সম্ভাবনা, সেটাকে খোলার চাবিটা আমাদের চিন্তার মধ্যেই লুকিয়ে আছে। আর উৎসের একেবারে শেষে লেখক একটা দারুণ প্রশ্ন রেখেছেন, যা আমাদের সবার জন্য একটা চিন্তার খোরাক হতে পারে। কি সেটা? তিনি বলছেন, আপনি কি আজ থেকেই আপনার চিন্তাভাবনাকে একটু উঁচুতে তোলার জন্য প্রস্তুত? আপনার স্বপ্নগুলোকে আরেকটু বড় করার জন্য এবং নিজের সম্ভাবনার উপর আরেকটু বেশি বিশ্বাস রাখার জন্য তৈরি? বাহ! এই আলোচনা থেকে যদি মনে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে হয়তো এই সপ্তাহে নিজের চিন্তার কোনো একটা ছোট দিক নিয়ে একটা পরীক্ষা চালানো যেতে পারে। যেমন? হতে পারে সেটা কোনো একটা পুরনো অজুহাতকে চ্যালেঞ্জ করা, অথবা কোনো মিটিংয়ে একটু বেশি আত্মবিশ্বাসের সাথে কথা বলার চেষ্টা করা, বা নিজের কোনো একটা লক্ষ্যকে সামান্য হলেও বড় করে দেখা। দারুণ আইডিয়া। কারণ শেষ পর্যন্ত আজকের চিন্তাই তো আগামীকে গড়বে। আজ আমরা নিজেদের এবং আমাদের সম্ভাবনাকে যেভাবে দেখছি, সেটাই আমাদের ভবিষ্যতের বাস্তবতা তৈরি করবে। আজকের বইয়ের গল্প এখানেই শেষ। সামনে আসছে এমন সব বইয়ের রিভিউ আর গল্প যা আপনার চিন্তা বদলে দিতে পারে। তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আর আপনার মতামত লিখে জানান কমেন্টে, কারণ আপনার একটা কমেন্টে আমাদের পরের গল্পের অনুপ্রেরণা হতে পারে। আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার এই একটি শেয়ার হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। দেখা হবে আবারও পরের ভিডিওতে নতুন গল্প, নতুন শিক্ষা আর নতুন অনুপ্রেরণা নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।